চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম ইউনিট। রাতে বাড়িধারা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। মহামান্য রাষ্ট্রপতি তিনি ইউনূস সরকারের কোলের বিড়াল ফাঁস করে দিয়েছেন। এই সাক্ষাৎকারে মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর ইউনূসের সমস্ত অসাংবিধানিক কাজের ফিরিস্তি ফাঁস করে দিয়েছেন এবং আরও অনেক কোলের বিড়াল বেরিয়ে আসবে ক্রমে। এবার বোঝা যাবে যে গত 1.5 বছরে আদতে হয়েছে। অত্যন্ত নির্ভরশীল একটি সূত্র বলছে মহামান্য রাষ্ট্রপতি ইতিমধ্যে খেলা শুরু করে দিয়েছেন। তার খেলায় গ্রেপ্তার হওয়ার পথে রয়েছেন ডক্টর ইউনূস ও তার বাহিনী। সূত্রটি আরও নিশ্চিত করেছেন কেউ পালানোর সুযোগ পাবে না। অথেন্টিক পিওর রাজাকারের বাদশা তাজুল ইসলামকে বাদ দেওয়া হবে, তাকে বহিষ্কার করা হচ্ছে। খুব ব্রেকিং নিউজ, স্বাধীনতা বিরোধী জামাতকে একে একে বিভিন্ন জায়গা থেকে তুলে দেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হয়তো তাজুল ইসলামকে একদিনের ভিতরেই সরিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগ বীর গর্বে সগৌরবে ফিরে আসবে। বিএনপি বা প্রশাসনের পক্ষ থেকে আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞার যে অধ্যাদেশ বা নির্বাহী আদেশ সেটি আইনে পরিণত হচ্ছে না, এটি বাতিল হতে যাচ্ছে। হঠাৎ করে মহামান্য রাষ্ট্রপতি বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন দর্শক কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশগুলো দেখে আসি। রাষ্ট্রপতি তিনি ইউনূস সরকারের কোলের বিড়াল ফাঁস করে দিয়েছেন। দৈনিক কালের কণ্ঠের এক ইনক্লুসিভ সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার আজকের ছাপানো কালের কণ্ঠে আপনারা সবাই করতে পারবেন। প্রথম পাতায় হাফ পাতা, পুরো হাফ পাতা নিউজ করেছে তারা, পুরো 1 পৃষ্ঠারও বেশি এই সাক্ষাৎকারে মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর ইউনূসের সমস্ত অসাংবিধানিক কাজের ফিরিস্তি ফাঁস করে দিয়েছেন এবং তিনি বলেছেন প্রফেসর ইউনূস সরকার চলেছে পুরোটাই অসাংবিধানিক হয়েতে, তারা সংবিধান মানতে চায়নি এবং অসাংবিধানিকভাবেই তারা রাষ্ট্রপতিকে উৎখাত করার চেষ্টা করছে। তিনি এও বলেছেন আমার জায়গায় অন্য কেউ হলে এই পরিস্থিতি মানসিকভাবে শক্ত থেকে মোকাবেলা করতে পারত কিনা সে ব্যাপারে আমার প্রশ্ন রয়েছে। এই ইন্টারেস্টিং ব্যাপারটা এখন টক অফ দ্য কান্ট্রি গত ভোরবেলা থেকে মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর ইউনূস সরকার যে সরকার 1.5 বছর দায়িত্ব পালন করেছে সেই সরকারের কি গোপন ব্যাপার ফাঁস করে দিলেন। তাকে প্রথম প্রশ্ন করা হয়েছিল কেমন আছেন, তিনি বলেছেন সপ্তাহখানেক ধরে ভালো আছে। তার মানে এই 1 সপ্তাহ আগে দিন সেই সময়টা তার আগের যে 1.5 বছর সেই 1.5 বছর তিনি ভালো ছিলেন না। তিনি অকপটে স্বীকার করেছেন তাকে উৎখাত করার অভিমান তৈরি করা হয়েছে। বঙ্গভবনের সামনে বিভিন্ন ব্যানার সম্বলিত যে সকল আন্দোলন দানা বেঁধে উঠেছে সেগুলো সব একই গ্রুপ বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন ব্যানার তৈরি করে এখানে এসে একটা নাটক তৈরি করেছে এবং এই পুরো নাটকটা প্রফেসর ইউনূসের সাজানো নাটক এবং তারা তাদেরই লোক, একটা গোষ্ঠীর লোক। তিনি স্পষ্ট করে বলেছেন যে একেবারে স্পেসিফিক তিনি বলেছেন যে একটা মেয়ে কাঁটাতারের বেড়া ওখানে লাফ দিতে গিয়ে পড়ে গিয়ে তারপরে নিজেই সাংবাদিকদের ডাকছে আমাকে মারা হলো, আসেন ছবি তোলেন, মানে পুরোটাই নাটক মঞ্চস্থ করা হলো। তারপরে আর্মি সেখান থেকে তাকে আর্মির জিপে তুলে নিয়ে চলে গেল। এভাবে একেবারে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়ার চেষ্টা করছেন। তিনি বলেছেন বঙ্গভবনের চতুর্দিক থেকে বঙ্গভবনে আক্রমণের চেষ্টা করা হয়েছে। সেই সময় সেনাবাহিনী, বিমানবাহিনী তারা যথেষ্ট প্রফেশনাল মোডে এই ব্যাপারটা মোকাবেলা করেছে এবং বিমানবাহিনীর প্রশংসা করেছেন, বিমানবাহিনীর প্রশংসা করেছেন। তারা বারবার বলেছেন যে স্যার আমরা কোনোভাবেই অসাংবিধানিক কিছু হতে দেব না। রাষ্ট্রপতিকে উৎখাতের যে ব্যাপারগুলো ছিল, রাষ্ট্রপতিকে উৎখাতের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতার চেষ্টা করা হচ্ছিল। প্রেসিডেন্ট চাচ্ছিলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সংখ্যাগরিষ্ঠ দল পক্ষে চলে আসে তাহলেই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে এবং রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে নতুন কাউকে বসাবে। সেই ক্ষেত্রে বিএনপি বাদ সেরেছে এমন কথা তিনি বলেছেন বিএনপি দৃঢ়ভাবে এই ব্যাপারটা মোকাবেলা করেছে এবং বিএনপি অসাংবিধানিক কিছু হতে দেয়নি, বিএনপি সংবিধানের বাইরে যেতে চায়নি। বিএনপি জোর এই ব্যাপারটা মোকাবেলা করেছে বলেই আমাকে উৎখাত করা তাদের পক্ষে সম্ভব নয়, এটা স্পষ্ট করে বলেছেন। তিনি বলেছেন একজন উপদেষ্টা একজন সাবেক প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন, তাকে আমার জায়গায় বসানোর প্ল্যান চূড়ান্ত করেছেন এবং সেই চূড়ান্ত পর্যায়ে যাচ্ছিল আমাকে সরিয়ে দেওয়ার প্ল্যান। সেই প্রধান বিচারপতি রাজি হননি বলে তাদের ওই প্ল্যানিংটাও কার্যকর তারা করতে পারেননি।
তাকে প্রশ্ন করা হয়েছে এই তথ্য আপনাকে কে দিল। তিনি বলেছেন যে আমি বিচারাঙ্গনের লোক, আমি খুব সহজেই বিচারাঙ্গনে আমার লোকজন তো আশেপাশে থাকেই, সেই মাধ্যমেই আমি খবরটা পেয়ে গেছি। অর্থাৎ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ কেউই চাননি রাষ্ট্রপতি থাকুক, তাকে সরিয়ে দেওয়ার প্ল্যান হয়েছে। শেষ পর্যন্ত সম্ভবত সত্য সাবেক প্রধান বিচারপতিকেই তিনি ইঙ্গিত করেছেন, তিনি রাজি হলে সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার ব্যাপারটা হতো। রাষ্ট্রপতিকে দিয়ে শত শত অধ্যাদেশ জারি করানো হয়েছে, সেগুলো কোনোটাই তার মতামত নেওয়া হয়নি, তার মতের বিপক্ষে গিয়ে এই কাজটা করা হয়েছে, এই কথা বলেছেন। তাকে প্রতিমধ্যে চাপ দেওয়া হয়েছে, তিনি বলেছেন যে আমি সেই চাপের স্বীকার করিনি, কোনোভাবেই অসাংবিধানিকভাবে আমাকে অপসারণ করা কিংবা আমাকে সরিয়ে দেওয়া, আমার জায়গায় অন্য কাউকে নিয়ে আসা, এই ব্যাপারটা হতে দিন। বিদেশি দূতাবাসে রাষ্ট্রপতির ছবি নামানো থেকে শুরু করে এহেন কোনো ব্যাপার নেই যেগুলো একেবারে ফাঁস করে দেননি। তার এই সাক্ষাৎকারে মোটা দাগে তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে তাকে চরমভাবে অসম্মানিত করা হয়েছে, তাকে চার দেয়ালে বন্দী করে রাখা হয়েছে, দেশে বিদেশে কোথাও তাকে যেতে দেওয়া হয়নি এবং তাকে অপমান করা হয়েছে প্রতিনিয়ত। তার অজান্তেই সব কিছু করা হয়েছে। প্রধান উপদেষ্টা তার সঙ্গে একটিবারের জন্য দেখা করা তো অনেক দূরের কথা, মনে কথা বলার প্রয়োজন মনে করেননি। রাষ্ট্রীয় কালচার থাকা সত্ত্বেও প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেননি। তাকে সরিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। তিনি বলেছেন বিএনপির একেবারে বরিষ্ঠ পদক্ষেপে, বিএনপির সিনিয়র নেতাদের পদক্ষেপের কারণে এবং স্পষ্ট বার্তা। প্রফেসর ইউনূসের মানে আরও অনেক ব্যাপার রয়েছে। সংবিধান বিরোধী, রাষ্ট্রবিরোধী যে কর্মকাণ্ডগুলো এই সরকার করেছে সেগুলোর একেবারে আদ্যপান্ত তিনি বলে দিয়েছেন এই দীর্ঘ সাক্ষাৎকারে। এই দীর্ঘ সাক্ষাৎকারের পরে একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে কি এবার এই সংবিধান বিরোধী, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য প্রফেসর ইউনূস সরকারের উপদেষ্টারা কিংবা প্রফেসর ইউনূস তিনিও আইনের মুখোমুখি হতে পারেন কিংবা তাদের নামে আদালতে কি রিট হতে পারে এবং তারা চরম অবস্থার মুখোমুখি হয়ে যেতে পারে? এই প্রশ্নটা সামনে এসেই যাচ্ছে। এই প্রশ্নটা যখন সামনে এসে যাচ্ছে তখন একটা ব্যাপার খুবই জোরালোভাবে বলাই যায় যে রাষ্ট্রপতি সাক্ষাৎকারে যেটা বলেছেন সেটার মিনিং দ্বারাই তিনি বলেছেন যে একটা পক্ষ, একটা গোষ্ঠী এই কাজটা করেছে এবং সেই কাজে সরকার সহযোগিতা করেছে। সরকারের সহযোগিতায় একটা গোষ্ঠী আমাকে সরিয়ে দেওয়া সহ নানা ধরনের কাজ করতে চেয়েছে, কিন্তু আমি কোনোভাবেই সংবিধান সমুন্নত রাখা বাদ দিয়ে অন্য কোনো পথে কেউ হাঁটতে পারুক এটা আমি চাইনি। আরও অনেক দলের বিড়াল আসবে কমে, এবার বোঝা যাবে যে 1.5 বছরের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান ভয়ের আদালতের প্রসিকিউটর একদম অথেন্টিক রাজাকারের বাচ্চা তাজুল ইসলামকে বাদ দেওয়া তাকে বহিষ্কার করা হয়েছে। খুব ব্রেকিং নিউজ, সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির জন্য নতুন প্রসিকিউটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, যার মাধ্যমে বর্তমান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে প্রতিস্থাপন করা হবে। এ পদে অ্যাডভোকেট আমিনুল ইসলামের নাম বিবেচনা হয়েছে বলে জানা গেছে। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্কম্যান তার ফেসবুক প্রোফাইলে রোববার দিবাগত রাত 11টার দিকে এই খবর প্রকাশ করেছেন। রোববার দিবাগত রাতে সংবাদ মাধ্যম দ্য ডিসেন্টকে বিষয়টি সম্পর্কে অবগত করেছে ট্রাইব্যুনালের একটি উচ্চপদস্থ সূত্র। রোববার দিনের বেলা চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান তার কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে জনাব তাজুলকে জানানো হয় নতুন চিফ প্রসিকিউটর নিয়োগে সরকারের উচ্চ মহলের আগ্রহের কথা। সূত্রটি আরও জানিয়েছে আগামীকাল সোমবার এর সংক্রান্ত প্রজ্ঞাপন জারির সম্ভাবনা রয়েছে। আমিনুল ইসলাম পূর্বে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মাথা দুর্নীতির মামলায় তার পক্ষে আইনজীবী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, যে মামলায় তিনি কারাদণ্ডপ্রাপ্ত হন। স্বাধীনতা বিরোধী জামাতকে একে বিভিন্ন জায়গা থেকে খাইয়ে দেওয়া হচ্ছে। আগামী মার্চ মাসের মধ্যে সকল বিধি নিষেধ উঠে যাওয়ার সহ সারা দেশের কার্যালয়ে রাজনৈতিক কার্যক্রম শুরু হবে বলে আমরা প্রত্যাশা করছি ইনশাআল্লাহ। এই মুহূর্ত থেকে যে সকল রাজনৈতিক ভাইরাস আবির বেরোচ্ছেন তাদের বিষয়কে দ্রুত প্রশ্ন না দেওয়াই ভালো। ভাইরা আমার আপনারা জানেন বিগত 18 মাসে ডেভিড ইউনূস ক্ষমতায় আইসে তার নামে সেখানে সকল মামলাগুলো ছিল সেগুলোকে মিডিয়াম করে দিচ্ছে। একটা ব্যক্তি যদি ভালো হয় তার মামলা সে ক্ষমতা পাইয়ে মিডিয়াম করে দেয় না, এটা আদালতের কাজ, বিচারের মাধ্যমে যদি সে নির্দোষ হয় এমনি তো সে খালাস পাবে। এইখানে গলদ আছে, তাকে নির্বাহী আদালতে গেলে এটাও দেয়নি, এর বিরুদ্ধে তাকে মামলা দিতে গ্রেফতার করা যায়। আপনারা জানেন বিভিন্ন সার্টিফিকেট সহ গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ টেলিকম, গ্রামীণ ট্রাক, মানব পাচারের লাইসেন্স সহ সর্বশেষ গ্রামীণ সিমে 30,000 কোটি টাকা রাখতে গেলে পিঠে মামলা নিয়ে গেছে। ট্যাক্স দেওয়ার কথা শুনে সে দাবি করে এই 18 মাসে বাংলাদেশ ব্যাংকে জানাইছে 3,54,000 কোটি টাকা সে ঋণ করে 13 লক্ষ মানুষকে বেকার করে দিচ্ছে, হাজার হাজার শিল্প কারখানা মালিকগুলো বন্ধ করে দিয়ে পারছে। গাজী গ্রুপের সহ শীর্ষ প্রতিষ্ঠান সহ বাংলাদেশের প্রথম শ্রেণীর বিজয়ীদের ভর তৈরি করে কিন্তু চালাই দেওয়া হচ্ছে। ডেভিড ইউনূস একজন শীর্ষ সন্ত্রাসীদের বর্তমান, ডেভিড ইউনূস একজন জনপ্রশাসনের খাদক, এই সন্ত্রাসীদের বিচারের কার্যালয়ে দাঁড় করাইতে পারে। আপনারা জানেন এই কতগুলো সমর্থন দেখেন, এরা সম্পৃক্ত চায়, এরা ছিল ফকির নির্ভুল, তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছে।
রাজনীতি চলতেছে ভিতরে ভিতরে। এটা কিন্তু দেশের জনগণ মাইনে নেবে না। দেশের মানুষের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করতে হবে, সোচ্চার হইতে হবে। এদের হাতে কিন্তু আমাদের এই 3,54,000 কোটি টাকা ওদের পকেটে। ওই দেশে কোথাও কোনো একটা উন্নয়নের কোনো কিছু আপনারা পাইছেন? কোনো উন্নয়ন নাই, শুধু ওদের অ্যাকাউন্টের উন্নয়ন হয়েছে ভাইয়ের আমার। আজকে আমরা দেখতেছি সাম্রাজ্যবাদ আমেরিকার সাথে যে গোপন চুক্তি, সেই চুক্তির মাধ্যমে পুরো দেশটাকে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। বাংলাদেশটাকে খোপলা করে দিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা সহ পুরো বাংলাদেশের মানচিত্রটাকে বিক্রি করে দিচ্ছে নেভিল ইউনুস। আর সেটা এখন বাস্তবায়ন করার লক্ষ্যে এই যে বিএনপি সরকার দিকে পায় তারা ভিতরে ভিতরে আমরা সেই তথ্যগুলো পাইতেছি ভাইয়ের আমার। দেশের জনগণ ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগের প্রত্যেকটা ইউনিট আমি বারবার বলি ভাইয়ের আমার, আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, আপনারা যদি দুর্বল নেতৃত্ব করে সরাই দেওয়া সক্রিয় নেতৃত্ব যদি তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আগামী আমাদের সম্ভব হবে না। আগামী দেশের মধ্যে সত্যি করে দিতে পারবে না। এমন বাংলাদেশটা কিন্তু আপনি চাই, আমি চাই, আমরা কেউ চাই না। যারা একাত্তর মুক্তিযুদ্ধ বিশ্বাসী, তারা বীর মুক্তিযোদ্ধা রয়েছে, তারা প্রশাসনিক রয়েছে, তারা কিন্তু আজকে এই বাংলাদেশটাকে তারা চায় না। আজকে বাংলাদেশটাকে পুরো ক্যাশ করে ফেলাইছে স্বাধীনতা বিরোধীরা। এই কুখ্যাত সন্ত্রাসীরা আমার দায়িত্ব না। আজকে দেশের প্রতিগুলা এই নির্বাচনের মতো দেশের প্রতিগুলা পুরো বাংলাদেশটাকে ক্রাশ করে ফেলছে। আজকে একাত্তরের কথা বলা যায় না, মুক্তিযুদ্ধের কথা বলা যায় না। আজকে মুক্তিযুদ্ধের কোথায় ছিল সব কিছু ধ্বংস করেছে। দেশের রাজনীতি বলেন, দেশের সংস্কৃতি বলেন, দেশের এমন একটা খাত গায় যে খাতটা ধ্বংস করে দেয় নেভিল ইউনুস। আমরা কি ধরনের নির্বাচন হয়েছে সেই নির্বাচনের কথা এখন নাইবা বললাম, ভবিষ্যতে বলা যাবে, কিন্তু কোনোভাবে একজন লোকের সাথে সাথ দেওয়া যাবে না, কোনোভাবে একজন সমাজকে সাথ দেওয়া যাবে না। কোনো দেশের কোনো স্বাধীনতা বিরোধী, কোনো দেশ বিরোধী, কোনো রাজাকারের রক্তা রাজাকারের স্থাপত্যের কোনো প্রকার সাথ দেওয়া যাবে না। এরা দেশ থেকে বেরিয়ে যাইতে পারলে এরা বিদেশে যাও, এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এই দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। সুতরাং এদেরকে ধরে ধরে শাস্তির আওতায় আনতে হবে, এদের ধরে নিশ্চিন্ন করে দিতে হবে। আর আমরা স্বাধীনতার 55 বছর পরে এই স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে, সংগ্রাম করতেছে না, আমরা আর করবো না। এই প্রজন্ম এই লড়াই সংগ্রাম একেবারে ইতি টেনে দেবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কখনো কোনো স্বাধীনতা বিরোধী কি জিনিস ছিল তারা ইতিহাসে ধ্বংস হয়ে গেছে। তারা এই প্রজন্মে জেনজি জেনারেশন তাদেরকে ধ্বংস করে দিয়েছে, এটা ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে। সুতরাং তাদের জন্য আমরা আমাদের নিরাপদ বাংলাদেশ, নিরাপদ মানচিত্র আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সেই কারণে আমার ভাইরা আমার, এই মুহূর্ত থেকে স্বাধীনতা নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের নিষ্ক্রিয় নেতৃত্বকে দূরে সরিয়ে দিয়ে সক্রিয় নেতৃত্ব আপনাদের তৈরি করতে হবে। সেই বিষয়ে প্রতিবাদ করতে হবে। প্রত্যেকটা ইউনিটে, প্রত্যেকটা জেলা উপজেলা একেবারে হাইকমান্ড সহ একেবারে কেন্দ্রীয় কমিটি সহ নিষ্ক্রিয় নেতৃত্বকে দূরে সরাই দিতে হবে। খুঁজে খুঁজে বের করতে হবে কোন এমপি, কোন মন্ত্রী, কোন নেতা স্বাধীনতা বিরোধীদের সাথে আবাদ করে 18 মাস চলেছে, কোন নেতা 12 তারিখের নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের কাছে দলনেত্রী শেখ হাসিনার বার্তা পৌঁছে দেয় নাই, তাদেরকে রোধ করতে হবে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, তাদেরকে এই মুহূর্ত থেকে দল থেকে দূরে সরিয়ে সক্রিয় নেতৃত্ব তৈরি করতে হবে। মনে রাখবেন, আওয়ামী লীগকে দূরে সরাতে না পারেন, দুর্বল নেতৃত্ব দূরে সরাইয়ে সক্রিয় নেতৃত্ব না হতে পারেন, দীর্ঘত যদি ঐক্যবদ্ধ করতে না পারেন, তাহলে কিন্তু আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগ বীর গর্বে সগৌরবে ফিরে আসছে। সারা দেশে তাদের একের পর এক অফিস করতেছে। বাট এটি সম্ভব হলো কি? আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে একটা নিষেধাজ্ঞা আরোপ করা, সেই নিষেধাজ্ঞা তো এখনো বহাল, বা সেই নিষেধাজ্ঞা আর কতদিন বহাল থাকবে, এই ব্যাপারে আমরা দেখলাম সজীব ওয়াজেদ জয় তার এক্স হ্যান্ডেলে একটি বার্তা দিয়েছেন বিএনপির প্রতি বা নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আহ্বান জানিয়েছেন যে বিএনপি সরকারের আগামী 30 দিনের মধ্যে এই বিষয়ে একটি সিদ্ধান্তে আসা হচ্ছে। তো দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি। আইনি বিষয়, আইন কি বলছে? ডক্টর ইউনূসের সরকার তার অন্তর্বর্তীকালীন সরকারের 13 বছরের সময় 132খানা অধ্যাদেশ জারি করেছিল, যার সবগুলো অনিশ্চয়তা করে রয়েছে। অনিশ্চয়তাটা কেন? যদি এই অধ্যাদেশগুলোকে সামনের দিনে কার্যকর করতে হয়, তাহলে নতুন পার্লামেন্ট কর্তৃক প্রথম অধিবেশনের পরবর্তী 30 দিনের মধ্যে এই অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করতে হবে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা, সেটি তো একটি নির্বাহী আদেশ, কোনো বিচারিক আদালতের আদেশ ছিল না। তো নির্বাহী আদেশ মানেই হলো এই 132খানা অধ্যাদেশের মধ্যে একটি। এখন আগামী পার্লামেন্ট বা বিএনপির সরকার আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞাকে কন্টিনিউ করবে কিনা, সেটা নির্ভর করতেছে এই অধ্যাদেশকে আইনে পরিণত করবে। আইনে পরিণত যদি করে, তাহলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চলতে থাকবে, আদারওয়াইজ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বাতিল হয়ে যাবে, আওয়ামী লীগের রাজনীতি করতে হবে। তো এখন দেখার বিষয় যে বিএনপি কি চাচ্ছে। বিএনপি যেহেতু 2/3 মেজরিটি পেয়ে গেছে আগামী সংসদে, বিএনপির চাওয়ার উপরেই বিষয়টি। এবার আসি হিট দ্য পয়েন্ট। আমরা একটু বাস্তবতার নিরিখে তথ্য প্রমাণ সহ দেখে আসি সারা দেশে কিভাবে আওয়ামী লীগ ফিরে আসছে। 18 মাস পর খুলল আওয়ামী লীগের কার্যালয় করোনা মিলাদ। বগুড়ায় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা। নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তালা খুললেন নেতা। বরগুনায় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা হাতে নওগাঁ জেলা আওয়ামী লীগের অফিসের সামনে জয় বাংলা স্লোগান। এবার আওয়ামী লীগের ধানমন্ডি অফিসের ফটকে বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান। ফরিদপুরে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা। আওয়ামী লীগ কার্যালয় খুলে খিচুড়ি রান্না করে ইফতারের জন্য বিতরণ করা হচ্ছে। ভালো কাজ করছে। পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা। শহীদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের শ্রদ্ধা আটক করতে পারে পুলিশ। হেলমেট পরে শেখ হাসিনার ছবি হাতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্লোগান।
এরপরে যদি আমরা একটু দেখি, যশোরে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগ কার্যালয় খুলছে নিষিদ্ধ ছাত্র। প্রেস ক্লাবে আওয়ামীপন্থী সাংবাদিকদের সরা। আওয়ামী লীগের অফিস থেকে পাবলিক টয়লেট লেখা সাইনবোর্ড উধাও। বাদ দেওয়া হয়েছে আইসিটি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই সংবাদটি সম্পর্কে আমি এখনো কনফার্ম না, মাত্র সংবাদটি পেলাম। তো এই যে বাস্তবে আমরা তথ্যচিত্রের মাধ্যমে দেখলাম সারা দেশব্যাপী সগৌরবে আওয়ামী লীগ ফিরে আসতেছে, তাদের অফিসগুলো খুলতেছে। এর মধ্য দিয়ে কি বার্তা দিচ্ছে যে বিএনপি বা প্রশাসনের পক্ষ থেকে আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। এটি যদি না হয় তাহলে নিষেধাজ্ঞা থাকা অবস্থায় আওয়ামী লীগ এভাবে সগৌরবে মানে বীর গর্বে তো আসলে ফিরে আসতে পারার কথা না। আর এছাড়া আমরা দেখেছিলাম যে বিএনপি নির্বাচনের পূর্বে তারেক রহমান কিন্তু বলেছে যে শেখ হাসিনার ছেলে মেয়ের হাত ধরে যদি আওয়ামী লীগ ফিরে আসে, সেটা যদি দেশের জনগণ ভালোভাবে অ্যাকসেপ্ট করে, তাহলে বিএনপির এখানে দ্বিমত করার কিছু নেই, এমন একটি বক্তব্য দিয়েছে। বা এর পূর্ব থেকেই বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে নির্বাহী আদেশের মধ্যে দিয়ে দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা না, কারণ এটি চর্চা না। তার মানে আমরা ধরে নিতে পারি লক্ষণ বলছে যে বিএনপি চায় আওয়ামী লীগ ফিরে আসে। তাহলে আমরা এটাও ধরে নিতে পারি যে আগামী পার্লামেন্ট কর্তৃক আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞার যে অধ্যাদেশ বা নির্বাহী আদেশ সেটি আইনে পরিণত হচ্ছে না, এটি বাতিল হতে হচ্ছে। এবার আসি হিট কয়েকটা আমরা একটু লাভ লসের হিসাব করি। বিএনপি সরকার বা আগামী পার্লামেন্ট যদি আওয়ামী লীগের নিষিদ্ধের এই আদেশটাকে আইনে পরিণত করে, তাহলে বিএনপির আহামরি কোনো লাভ সত্য একটু লাভ হতে পারে যে প্রতি শতাংশে আওয়ামী লীগ বিগত 16-17 বছর বিএনপির উপরে যে অত্যাচার নির্যাতন জুলুম চালিয়েছে তার প্রতিশোধ এই লাভ। বাট সবচেয়ে বড় লাভটা হয়ে যাচ্ছে জামাত বিএনপির অ্যাগেন্স্টে এখন যারা আছে তাদের, কারণ তাদের মূল মোটো বা রাজনৈতিক আদর্শই হলো বাংলাদেশের রাজনীতি থেকে বাংলাদেশপন্থী, মুক্তিযুদ্ধপন্থী, স্বাধীনতা সার্বভৌমপন্থী যে রাজনৈতিক দল আছে তাদেরকে এখান থেকে হটিয়ে দেয়া। তাদের ভাষায় আওয়ামী লীগকে অলরেডি মুর্দাবাদ করে দিয়েছে, এখন শুধু বিএনপিকে মুর্দাবাদ করে দিতে পারলেই তারা সাকসেস। তো এই পরিস্থিতিতে যদি আওয়ামী লীগের রাজনীতিতে না আসতে পারে, লাভটা কার? লাভটা তাদের। তারা শুধু বিএনপির সাথে প্রোটেস্ট করবে, বিএনপির সাথে লড়াই করবে, বিএনপিকে মুর্দাবাদ করার জন্য যত যত মেটিকুলাস ডিজাইন আছে একমুখী সংগ্রাম তারা চালাতে পারবে। আর যদি বিএনপি বা আগামী পার্লামেন্ট আওয়ামী লীগের নিষিদ্ধের আদেশটাকে আইনে পরিণত না করে, তাহলে এটি বাতিল হয়ে যাবে। আর বাতিল হলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে পারে, তাহলে লাভটা কার? তাহলে সবচেয়ে বড় লাভ হচ্ছে কারণ কি? কারণ হলো এই যে রাজনৈতিক অঙ্গনের সিচুয়েশন, যে বিএনপির অপোজিশনের জামাত এনসিপির পক্ষ থেকে বিএনপিকেই মুর্দাবাদ করে দেওয়ার পরিকল্পনা চলছে, প্ল্যান চলছে। সেই ক্ষেত্রে এই যে বিএনপির অপোজিশনে জামাত এনসিপি আওয়ামীদের পারদ যে এখন একদম টপ লেভেলে আছে, যদি আওয়ামী লীগ রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করতে পারে তাদের পারদ এক ধাপে অলরেডি সেক্ষেত্রে জামাত এনসিপির রাজনৈতিক শক্তি অনেকটাই হ্রাস হয়ে আসবে। তখন দুই মুখী যুদ্ধ চালিয়ে তারা মনে করবে ঘুরে ফিরে আমরা আবার সেই আমাদের ৫-১০ বছর আগের রাজনীতি বা ২৪-এর আন্দোলনের আগের রাজনীতিতে আমরা যেই গতিতে ছিলাম, যেই লেভেলে ছিলাম, আমরা আবার তো এবার কনক্লুশনে এসে যেটা বলবো, সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে বিএনপি বা প্রশাসনের পক্ষ থেকে আওয়ামী লীগ প্রিন্সিপাল পেয়েছে বা একটা ভরসার জায়গা পেয়েছে, আস্থা পেয়েছে, তাই তারা বীর দলকে ফিরে আসছে। তো তাহলে ধরে নেওয়া যায় যে বিএনপি থেকে যেহেতু বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে আগামী পার্লামেন্ট, আওয়ামী লীগের নিষিদ্ধের এই আদেশটি আইনে পরিণত হতে যাচ্ছে। তার মানে এই নিষেধাজ্ঞা আর বেশি দিন লাস্টিং করবে না। এতক্ষণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতক্ষণ হট নিউজ 24 এর পর্দায় চোখ রাখার জন্য আপনাকে ধন্যবাদ।